শিক্ষার্থী, আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বস্তুর উপর তাপের প্রভাব ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী, এই অধ্যায়ে আমরা গত ক্লাসে এই অধ্যায়ে যে বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম সেটা ছিল তাপমাত্রা বিভিন্ন স্কেলের ভিতরে পারস্পরিক একটা সম্পর্ক আমরা দেখিয়েছিলাম সমীকরণের মাধ্যমে। তো তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে যে সম্পর্ক ছিল সেই সমীকরণটা কেমন হয়েছিল? c/5 f-32/9 equal k-273/5। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের গত ক্লাসে আমরা এ পর্যন্ত তাপমাত্রা বিভিন্ন স্কেলের ভিতরে যে পারস্পরিক সম্পর্ক সেটা আমরা এখানে শেষ করে রাখছিলাম। তো শিক্ষার্থী, তখন বলেছিলাম যে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে গণিতের কিছু সমস্যা সমাধান করতে পারবো। তো শিক্ষার্থী দেখো, আমরা বাড়িতে অনেক সময় আমাদের প্রত্যেকেরই গায়ে যখন তাপমাত্রা বৃদ্ধি পায়, অর্থাৎ আমাদের জ্বর আসে, তখন আমরা থার্মোমিটারের সাহায্যে আমার তাপমাত্রাটা পরিমাপ করি। তো শিক্ষার্থী, আমরা কোন থার্মোমিটারের সাহায্যে এই তাপমাত্রা পরিমাপ করি এটা কি জানো তোমরা? এটা আমরা ফারেনহাইট স্কেলে সাধারণত তাপমাত্রা পরিমাপ করে থাকি। তো আমি যদি বলি যে আমাদের মানুষের দেহে নরমাল যে তাপমাত্রা থাকে 98.4 ডিগ্রি ফারেনহাইট। তো শিক্ষার্থী, যদি তোমাদের বলা হয় যে সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রাটা কত, তখন তোমরা কিভাবে দেখাবে? তো দেখো, তিনটা স্কেলের ভিতরে পারস্পরিক সম্পর্ক এখানে তুলে দেওয়া আছে। তো আমি যে দুইটা স্কেল নিয়ে কথা বলবো, যে ফারেনহাইটে যদি দেওয়া থাকে সেখান থেকে যদি বলি সেলসিয়াসে যেতে, তাহলে তোমরা কি করবে? ফারেনহাইট আর সেলসিয়াসের ভিতরে যে সম্পর্কটা আছে ওটা দ্বারা তোমরা অঙ্কটা সমাধান করবে। এরপরে যদি কখনো বলি যে কেলভিনে আছে সেটাকে ফারেনহাইটে দেখাও, তাহলে কেলভিন আর ফারেনহাইটের ভিতরে যে সম্পর্ক সেটা তোমরা দেখাতে পারবে। তো শিক্ষার্থী, আমার প্রশ্ন হলো যে একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট। এখন সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রাটা কত তোমরা একটু দেখাবে। দেখো, একজন সুস্থ মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা (98.4 ডিগ্রি ফারেনহাইট), তাহলে সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা কত? সেলসিয়াস সেলসিয়াস স্কেলে এই তাপমাত্রা কত? তো শিক্ষার্থী, আগে বলেছিলাম যে তিনটা স্কেলের ভিতরে সম্পর্ক দেখাইছি। এখন ওই তিনটা স্কেলের ভিতরে আমি যে দুইটা স্কেলের কথা উল্লেখ করব, তোমরা সেই দুইটা স্কেল নিয়ে এই সমস্যার সমাধান করবে। দেখো, এখানে দুইটা স্কেলের কথা উল্লেখ আছে। একটা ফারেনহাইট স্কেলে তাপমাত্রা দেওয়া আছে, সেটাকে সেলসিয়াস স্কেলে আনতে হবে। তাহলে আমরা যে সূত্র অ্যাপ্লাই করতে পারি, c/5 ইকুয়াল f-32/9। তো শিক্ষার্থী, এখানে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা দেওয়া আছে 98.4 ডিগ্রি। তাহলে ফারেনহাইটের এই জায়গায় তুমি এই মানটা বসাতে পারো। ফারেনহাইটের জায়গায় তুমি ফারেনহাইট স্কেলের যে তাপমাত্রাটা দেওয়া আছে প্রশ্নে সেটা উঠাই দিতে পারো এখানে। তাহলে c
98.4 বিয়োগ 32/9। দেখো এখান থেকে সাধারণ ক্যালকুলেশন তোমরা বিয়োগ করতে পারো। বিয়োগ করে যেটা আসবে তাকে 9 দ্বারা ভাগ করবে। ভাগ করার পরে তোমরা 3/5 এর একটা মান পাবে। দেখো আমি একটু ক্যালকুলেশন করি। প্রথমে এটা আমার এখান থেকে বিয়োগ করার পরে যেটা আসবে সেটা হচ্ছে 66.4 অর্থাৎ 66.4 ভাগ 9, 66.4 ভাগ 9। তো শিক্ষার্থী দেখো স্বাভাবিকভাবে তোমরা যদি আর গুণ করো তাহলে এখান থেকে এই গুণ হয়, এর সাথে এটা গুণ হয়, তাহলে সেভাবে গুণ করে দাও। সেভাবে যদি গুণ করে দাও c আর 9 গুণ হয়, তাহলে লিখতে পারো 9c ইকুয়াল 9c, তার সাথে 9 আর c গুণ করলে 9c ইকুয়াল তুমি 66.4 কে 5 দ্বারা গুণ করে দেখো কত আসে। সেটা গুণ করলে আসে 332। তো শিক্ষার্থী দেখো এখানে c আর 9 এরা আছে পরস্পর গুণ অবস্থায়। তাহলে আমি এখান থেকে যদি c এর মানটা বের করি, বলো তো এখানে c কি? সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলের যে তাপমাত্রা সেটাকে নির্দেশ করা হয় c দ্বারা। তাহলে c এর সাথে 9 গুণ অবস্থায় আছে, এটা যদি সাইড চেঞ্জ করে তাহলে ভাগ হয়ে যায়, তাই আমি 9 কে ভাগ করে দিলাম। দেখো এটাকে ভাগ করলে আমার কি ফলাফল আসে? ভাগ করার পরে যে ফলাফলটা আসে c ইকুয়াল 36.8888 এভাবে চলতে থাকে। তাহলে আমি 36.89 এটা লিখতে পারি। তো শিক্ষার্থী দেখো সেলসিয়াস স্কেল অর্থাৎ c এর মান কি হলো? 36.89, যেটা ফারেনহাইটে ছিল 98.4 ডিগ্রি। তাহলে দেখো কিভাবে ফারেনহাইট স্কেল থেকে আমি সেলসিয়াস স্কেলে কোন তাপমাত্রা নির্ণয় করতে পারি। তো শিক্ষার্থী আমরা আমাদের শরীরের তাপমাত্রা এভাবে নির্ণয় করতে পারি। সাধারণত যে থার্মোমিটারে আমরা নির্ণয় করি সেটা হচ্ছে ফারেনহাইট স্কেলে দেওয়া থাকে। এটাকে আমরা যদি সেলসিয়াস স্কেলে জানতে চাই তাপমাত্রাটা, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে সেটা সমাধান করতে পারব। তো শিক্ষার্থী এবার নেক্সট কোশ্চেন হচ্ছে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল উভয় একই পাঠ দিয়ে থাকে। অর্থাৎ একটি থার্মোমিটারে সাধারণত কত ডিগ্রি তাপমাত্রায় দুইটা স্কেলের পাশাপাশি পাঠ। এখানে যদি দুইটা স্কেল রাখা হয়, একটা হচ্ছে ফারেনহাইট আর একটা হচ্ছে সেলসিয়াস, তাহলে দেখো কোন তাহলে এই দুইটা স্কেলের পাঠটা একই সমান হয়ে যাবে। দুইটা স্কেলের পাঠ অর্থাৎ একই সমানে দিয়ে দাঁড়াবে, সেটা আমরা একটু বের করব। তাহলে আমরা এবার যেটা বের করব সেটা হচ্ছে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল উভয়ই একই পাঠ দেয়। কোন তাপমাত্রায়? যে তাপমাত্রাটা বের করতে হবে সেটা আমাদের অজানা। তাহলে শিক্ষার্থী তোমরা গণিত করার সময় এটা শিখছো যে কোনো
অজানা রাশিকে আমরা কোনো কিছু ধরে নিতে পারি, অজানা রাশিকে সাধারণত আমরা ধরে নিই। তাহলে যে তাপমাত্রায় আমার সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল উভয় একই পাঠ দেবে সেই তাপমাত্রাটা তুমি ধরে নিতে পারো। ধরি উভয় স্কেলের তাপমাত্রা ইকুয়াল থিটা। তাহলে দেখো শিক্ষার্থী, উভয় স্কেলের তাপমাত্রাটা বলেছে কোন তাপমাত্রায় সেলসিয়াস আর ফারেনহাইট দুটো স্কেল একই পাঠ দিয়ে থাকে। তাহলে সেই তাপমাত্রাটা আমি থিটা ধরে রাখছি। এরপরে আমার যে সমীকরণটা সেলসিয়াস আর ফারেনহাইট, তাহলে দুইটার ক্ষেত্রে যদি থিটা হয় তাহলে লেখা যায় C ইকুয়াল F ইকুয়াল থিটা। এটা লেখা যায় কারণ দুইটা স্কেলের তাপমাত্রা একই, যেটা আমি থিটা ধরে নিয়েছি। এবার আমরা আগের সূত্রে চলে যাব। C/5 ইকুয়াল F মাইনাস 32/9। দেখো C এর মান ইকুয়াল F এর মান ইকুয়াল সেটা হচ্ছে থিটা, কারণ প্রশ্নে বলেছে কোন তাপমাত্রায় সেলসিয়াস ফারেনহাইট স্কেল একই পাঠ দেবে। যে তাপমাত্রায় একই পাঠ দেবে সেই তাপমাত্রাটা আমি ধরে নিয়েছি থিটা। তাহলে C আর F অর্থাৎ সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলের তাপমাত্রাই হবে থিটা। তাহলে C এর জায়গায় তুমি থিটা বসাতে পারো, F এর জায়গায়ও থিটা বসাতে পারো। এটা ঠিক আগের মতো কাজটা করব, আমি আর গুণ করব এটার সাথে। তাহলে এটার সাথে এটা গুণ হলে কি হয় 9 থিটা। দেখো আর এটার সাথে যখন এটা গুণ হবে 5 ইনটু থিটা মাইনাস 32, এটা ব্র্যাকেট দিয়ে আছে। তো শিক্ষার্থী এবার সাধারণ ক্যালকুলেশন করো তুমি। 9 থিটা ইকুয়াল এটা গুণ করে দাও 5 থিটা বিয়োগ এটা আছে 160। দেখো এবার আমাদের যে কাজটা হবে সেটা আমার থিটার মানটা বের করতে হবে, কারণ থিটাটাই ছিল অজানা রাশি। যে ওদের তাপমাত্রা কোন তাপমাত্রায় বলেছিল সেই তাপমাত্রা আমরা জানি না। তাহলে তাপমাত্রাটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। সেই তাপমাত্রাটা থিটা ধরে রাখছিলাম, এখানে থিটা ধরছিলাম, ওই থিটার মানটা আমার বের করতে হবে। তাহলে 9 থিটা 5 থিটা এক সাইডে প্লাস অবস্থায় আছে, সাইড চেঞ্জ করলে সে মাইনাস হয়ে গেল ইকুয়াল -160। এখান থেকে 9 থিটা থেকে যদি 5 থিটা বাদ দেওয়া হয় তাহলে এটা আসে 4 থিটা। 4 থিটা ইকুয়াল -160। শিক্ষার্থী আমি উপর থেকে একটু মুছে 4 থিটা ইকুয়াল -160। এখানে থিটা ইকুয়াল, দেখো থিটার সাথে 4 গুণ অবস্থায় আছে। আমি আগে বলেছি যদি এরা পাশাপাশি দুটো রাশি গুণ অবস্থায় থাকে তাহলে সে যখন তার পার্শ্ব বদল করবে, সাইড চেঞ্জ করবে, তখন অন্য সাইডে বা অন্য পাশে দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে থিটা ইকুয়াল -160/4। দেখো 160 কে 4 দ্বারা ভাগ দিলে 40 আসে আর মাইনাস ছিল এটা। তাহলে দেখো থিটার মানটা কি হলো, থিটার মানটা হলো -40 ডিগ্রি। তাহলে শিক্ষার্থী আমার এখানে যে প্রশ্নটা ছিল যে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেল একই পাঠ দিয়ে থাকে, তাহলে সেই তাপমাত্রাটিকে আমি ধরে নিয়েছিলাম থিটা। এখন দেখো ক্যালকুলেশন করে থিটার মান বের করেছি -40। তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি যে -40 ডিগ্রি সেলসিয়াস -40 ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল একই পাঠ দেয়। -40 ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস
স্কেল ও ফারেনহাইট স্কেল একই পার্ট দেয়। তাহলে শিক্ষার্থী আমার যে কোর্সে ছিল সেটা আমরা তার সমাধানটা পেয়ে গেলাম যে কোন তাপমাত্রায় সেলসিয়াস ফারেনহাইট স্কেল একই পার্ট দেয়। দেখো সেই তাপমাত্রা থিটা ধরেছিলাম, থিটার মানটা বের করেছি -40 ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস ফারেনহাইট স্কেল একই পার্ট দেয়। তো শিক্ষার্থী এটা মুছে দিই। শিক্ষার্থী এর আগে আমরা পদার্থের তাপমাত্রিক ধর্ম যেটা শিখেছিলাম, তাপমাত্রিক ধর্মের ভিতরে ছিল চাপ ছিল, রোধ ছিল, আয়তন ছিল। তো শিক্ষার্থী এবার একটু জানি যে পদার্থের তাপীয় প্রসারণ, পদার্থের তাপীয় প্রসারণ অর্থাৎ এই কথাটার অর্থ হচ্ছে তাপ প্রয়োগ করলে কোনো পদার্থ, যে কোনো পদার্থে কি হয়, প্রসারণ ঘটে, অর্থাৎ তাপ প্রয়োগে যে কোনো পদার্থ প্রসারিত হয়। আর তাপ অপসারণ করলে পদার্থটা সংকুচিত হয়ে যায়। তাহলে আমরা যেটা জানলাম যে তাপ প্রয়োগে পদার্থের প্রসারণ ঘটে আর তাপ অপসারণে পদার্থের সংকোচন ঘটে। তাহলে দেখো তাপ প্রয়োগ করলে সব থেকে বেশি প্রসারিত হয় গ্যাসীয় পদার্থ। শিক্ষার্থী তোমরা এটা মনে রাখবে যে তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ? সব থেকে বেশি প্রসারিত হয় গ্যাসীয় পদার্থ। এরপরে যেটা বেশ প্রসারিত হয় সেটা হচ্ছে তরল পদার্থ, আর সব থেকে কম প্রসারিত হয় হচ্ছে কঠিন পদার্থ। শিক্ষার্থী বিষয়টা তোমরা আবারও আমি একটু বলি, তোমরা এটা অবশ্যই মনে রাখবে যে তাপ প্রয়োগে কোনো পদার্থের প্রসারণ ঘটে, আবার তাপ অপসারণ করলে পদার্থের সংকোচন ঘটে। তাপ প্রয়োগের ফলে কোন পদার্থের বেশি প্রসারণ ঘটে? সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থের সবথেকে বেশি প্রসারণ ঘটে তাপ প্রয়োগ করে। এরপরে তরল পদার্থে, আর সব থেকে কম প্রসারিত হয় কঠিন পদার্থ। তাহলে শিক্ষার্থী কঠিন পদার্থের প্রসারণ, আমরা কঠিন পদার্থের প্রসারণ দেখি যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ ও প্রসারণ সহ। কঠিন পদার্থের প্রসারণ, কঠিন পদার্থের প্রসারণ। তাহলে কঠিন পদার্থের প্রসারণের ভিতরে কি আছে? কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ ও দৈর্ঘ্য প্রসারণ সহ। তাহলে আমি লিখি কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ ও দৈর্ঘ্য প্রসারণ সহ। প্রিয় শিক্ষার্থী, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ ও দৈর্ঘ্য প্রসারণ সহ এর একটা রাশিমালা আছে। দৈর্ঘ্য প্রসারণ সহগের একটা রাশিমালা আছে, আমরা সেটাই প্রমাণ করার চেষ্টা করব বা সেই রাশিমালাটা দিকে আমরা যাচ্ছি এই মুহূর্তে। কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে, আমি আবারও বলি, কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে কোন নির্দিষ্ট দিকে এর দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ ঘটে তাকে বলা হয় কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ। প্রিয় শিক্ষার্থী আমি আবারও বলছি, কঠিন বস্তুতে তাপ প্রয়োগ করলে কোন নির্দিষ্ট দিকে এর দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ ঘটে। আমি এখানে লিখে দিচ্ছি যে কঠিন
বস্তুতে তাপ প্রয়োগ করলে কোন নির্দিষ্ট দিকে এর দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ ঘটে তাকে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ বলে। দেখো বলেছে কঠিন বস্তুতে যদি তাপ প্রয়োগ করা হয় তাহলে কোনো একটা নির্দিষ্ট দিকে ওই বস্তুটার দৈর্ঘ্য বরাবর যদি কোনো প্রসারণ ঘটে থাকে তাহলে আমরা ওই কঠিন বস্তুর দৈর্ঘ্য প্রসারণ হিসেবে বলে থাকি। যেমন দেখো এখানে একটা লোহার দণ্ড আছে যেখানে θ1 তাপমাত্রা প্রয়োগ করা হয়েছে। তাহলে একটা লোহার দণ্ডের উপরে যখন θ1 তাপমাত্রায় একটা লোহার দণ্ডের দৈর্ঘ্য আছে L1, মানে দণ্ডের দৈর্ঘ্যটাকে আমি L1 দ্বারা প্রকাশ করছি। আর যে তাপমাত্রা সেই তাপমাত্রাটা হচ্ছে নরমাল অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রা, সেই স্বাভাবিক তাপমাত্রাকে আমি θ1 ধরেছি। তাহলে স্বাভাবিক তাপমাত্রায় একটা দণ্ডের দৈর্ঘ্য লোহার দণ্ডের দৈর্ঘ্য L1। যদি এখানে θ2 তাপমাত্রা প্রয়োগ করা হয় তাহলে দেখো এই দণ্ডের দৈর্ঘ্যটা কত হলো, দণ্ডের দৈর্ঘ্য তখন L2 হলো, অর্থাৎ θ2 তাপমাত্রা প্রয়োগ করার পরে দণ্ডের দৈর্ঘ্য হলো L2। তাহলে শিক্ষার্থী আমার কথা হচ্ছে এখানে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পেল। দেখো আগে যে দণ্ডটা ছিল সেটা যদি এই বরাবর টানা হয় তাহলে যে দৈর্ঘ্যটুকু বৃদ্ধি পেয়েছে সেটা নিশ্চয়ই এই প্রান্তে যে বেশি অংশটা আছে এটা। তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা শেষ যে দৈর্ঘ্যটা পেয়েছি L2 সেখান থেকে আদি দৈর্ঘ্যটা বিয়োগ করতে পারি। তাহলে L2 বিয়োগ L1 এটাই হচ্ছে ওই দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি যেটাকে L ধরেছি, L ইকুয়াল L2 বিয়োগ L1। শিক্ষার্থী চলো আমরা কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ এটা নির্ণয় করি, সহগের রাশিমালা যেটা সেটা নির্ণয় করি। তাহলে আমি এখান থেকে এটা মুছে দিলাম। এবারে যেটা বলবো ওই কথাটাই লিখবো যে স্বাভাবিক তাপমাত্রা অর্থাৎ θ1 তাপমাত্রায় কোনো দণ্ডের দৈর্ঘ্য L1, θ1 তাপমাত্রায় কোনো কঠিন পদার্থের দণ্ডের দৈর্ঘ্য L1। তাপমাত্রা প্রয়োগ করে বা তাপমাত্রা বৃদ্ধি করে অর্থাৎ দণ্ডটিতে যদি θ2 তাপমাত্রা প্রয়োগ করা হয়
তাহলে ওই দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হবে L2। যে দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার পরে যেটা হচ্ছে সেটাকে আমি L2 ধরেছি। তাহলে দেখো দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পেল কতটুকু আর তাপমাত্রা বৃদ্ধি পেল কতটুকু, এটা আমি নির্ণয় করব। তাহলে দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি, যেটাকে L ধরি, L ইকুয়াল L2 বিয়োগ L1। বড় হাতের L ধরতে পারো তোমরা এখানে। আর তাপমাত্রা বৃদ্ধি, থিটা। দেখো তাপমাত্রা আদিতে ছিল থিটা 1, পরে যে তাপমাত্রাটা দেওয়া হয়েছে সেটা থিটা 2। তাহলে শেষ তাপমাত্রা থেকে আদি তাপমাত্রা যদি আমার বাদ দেওয়া হয় তাহলে আমরা যেটা পাবো সেটাই হলো তাপমাত্রা বৃদ্ধি। তাহলে আমরা লিখতে পারি থিটা 2 বিয়োগ থিটা 1, এটাই হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন আমরা কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগের রাশিমালাটা নির্ণয় করব। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগটাকে আলফা দ্বারা প্রকাশ করা হয়, আলফা দ্বারা প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমি উপরের অংশ মুছে দিলাম। কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ, যেটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি, অর্থাৎ পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ ইকুয়াল আলফা। প্রিয় শিক্ষার্থী, দৈর্ঘ্য প্রসারণ সহগকে আমরা আলফা দ্বারা প্রকাশ করলাম। তাহলে এই আলফা সমান আমরা যেটা লিখতে পারি, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা ইকুয়াল দৈর্ঘ্য বৃদ্ধি ভাগ আদি দৈর্ঘ্য গুণ তাপমাত্রা বৃদ্ধি। তাহলে দেখো পদার্থের দৈর্ঘ্য প্রসারণ যেটাকে আলফা ধরেছি, তাহলে আলফা সমান আলফা দ্বারা চিহ্নিত করি আমরা দৈর্ঘ্য প্রসারণ সহগে। তাহলে আলফা সমান দৈর্ঘ্য বৃদ্ধি ভাগ আদি দৈর্ঘ্য গুণ তাপমাত্রা। শিক্ষার্থী, দৈর্ঘ্য বৃদ্ধি যেটা ছিল L2 বিয়োগ L1, আর তাপমাত্রা বৃদ্ধি যেটা থিটা 2 বিয়োগ থিটা 1, এটা ছিল। তাহলে দেখো দৈর্ঘ্য বৃদ্ধির জায়গায় যদি আমি এটা লিখি L2 বিয়োগ L1 ভাগ আদি দৈর্ঘ্য যেটা ছিল L1 গুণ তাপমাত্রা বৃদ্ধি যেটা হয়েছে থিটা 2 বিয়োগ থিটা 1। তাহলে দেখো এটাই হলো বলা যায় তোমার দৈর্ঘ্য প্রসারণ সহগ, তার রাশিমালা। এই L2 L1 এটাকে আমরা ডেল, এটা দ্বারা ডেল বোঝায়, ডেল L, আর নিচে L1 এটা থিটা 2 থিটা 1 কে ডেল থিটা এভাবে প্রকাশ করতে পারি। দেখো ডেল L হচ্ছে তাপমাত্রার পার্থক্য, অর্থাৎ শেষ তাপমাত্রা থেকে আদি তাপমাত্রার বিয়োগ, যেটা শেষ তাপমাত্রা, সরি, এখানে ডেল L হলো দৈর্ঘ্যের পার্থক্য, শেষ দৈর্ঘ্য থেকে আদি দৈর্ঘ্যের যে বিয়োগ সেটা হচ্ছে ডেল L, আর তাপমাত্রার পার্থক্যটা হচ্ছে ডেল থিটা, অর্থাৎ শেষ তাপমাত্রা থেকে আদি তাপমাত্রাটা বিয়োগ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ডেল থিটা। তাহলে
পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা সমান আমরা এটাও লিখতে পারি, নিচের এই অংশ এটাও লিখতে পারি। তো শিক্ষার্থী এখানে এই দুইটা রাশিমালা বের হলো, এই দুটোই হচ্ছে পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা তার রাশিমালা। তো শিক্ষার্থী এখানে দৈর্ঘ্য প্রসারণ সহগ তার একটা সংজ্ঞা আমাদের জানা উচিত। তাহলে বলা যায় 1 মিটার দৈর্ঘ্যে কোন কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ওর দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ ঘটে তাকে বলা হয় ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে আমি যদি এখানে লিখে দিই যে দৈর্ঘ্য প্রসারণ সহগের সংজ্ঞাটা যে 1 মিটার দৈর্ঘ্যের কোন কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে ওই পদার্থের দৈর্ঘ্য বরাবর যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ, যেটাকে আলফা দ্বারা প্রকাশ করি, সহগ বলে। তাহলে 1 মিটার দৈর্ঘ্যের কোন কঠিন পদার্থের উপর যদি 1 কেলভিন তাপমাত্রা প্রয়োগ করা হয় বা 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করলে, 1 কেলভিন তাপমাত্রা নরমাল তাপমাত্রা থেকে 1 কেলভিন তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয় তাহলে ওই পদার্থের দৈর্ঘ্য বরাবর যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই পদার্থের বা ওই দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে, যেটাকে আলফা দ্বারা আমরা প্রকাশ করি। এর একক হলো পার কেলভিন, এর একক পার কেলভিন। তাহলে শিক্ষার্থী দেখো দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা তার সংজ্ঞা হলো এটা যে 1 মিটার দৈর্ঘ্যের কোন কঠিন পদার্থের তাপমাত্রা যখন 1 কেলভিন বৃদ্ধি করা হচ্ছে তখন ওই পদার্থের দৈর্ঘ্য বরাবর কিছু অংশ বৃদ্ধি পাচ্ছে, তাহলে ওটাই হচ্ছে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ, যেটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। আর এই দৈর্ঘ্য প্রসারণ সহগের একক হলো পার কেলভিন। তো শিক্ষার্থী এই ছিল আজকে তোমাদের সাথে অনলাইন ক্লাসে আমার আলোচনা, যে আমরা তাপমাত্রা পরিমাপের যে স্কেল পেয়েছিলাম তার মাধ্যমে গাণিতিক সমস্যা সমাধান করলাম। কোন তাপমাত্রায় সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাওয়া যায়, আবার ফারেনহাইট থেকে সেলসিয়াসে আসা যায়, আসলে তার মান কত হয়, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেল একই পার্ট দিয়ে থাকে, এটা আমরা জানলাম। পরিশেষে আমরা যেটা জানলাম যে তাপ প্রয়োগে পদার্থের প্রসারণ ঘটে, তাহলে তাপ প্রয়োগ করলে পদার্থ প্রসারিত হয় আর তাপ অপসারণ করলে পদার্থের সংকোচন ঘটে, অর্থাৎ সংকুচিত হয়ে যায়। তাপ প্রয়োগ করলে সবথেকে বেশি প্রসারিত হয় কোন পদার্থ, গ্যাসীয় পদার্থ, এটাও আমরা জানলাম। তারপরে যেটা প্রসারিত হয় তরল পদার্থ, আর তাপ প্রয়োগে সবথেকে কম প্রসারিত হয় কঠিন পদার্থ। এবার পদার্থের তাপীয় প্রসারণ এবং তাপীয় প্রসারণ সহ, তো আমরা আজকে এখানে যেটা দেখলাম কঠিন পদার্থের প্রসারণ, কঠিন পদার্থকে তাপ দিলে তার প্রসারণ ঘটে, আর তার দৈর্ঘ্য বরাবর যে প্রসারণ ঘটে সেটাকে দৈর্ঘ্য প্রসারণ বলা হয়। আর দৈর্ঘ্য প্রসারণ সহগের একটা রাশিমালা যেটা আমরা এখানে দেখলাম, আলফা সমান দৈর্ঘ্য প্রসারণ সহগের রাশিমালা বের করেছি। আর দৈর্ঘ্য প্রসারণ সহগের একটা সংজ্ঞা এখানে তুলে ধরেছি, দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা এর একক কি সেটা আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থী, আজকে
ক্লাস এ পর্যন্তই। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারছো। পরবর্তীতে তোমাদের সাথে আবার হয়তো নতুন কিছু নিয়ে দেখা হবে। এরপরে যেটা আসবে পদার্থের ক্ষেত্র প্রসারণ সহ, তারপরে যেটা আসবে আয়তন প্রসারণ সহ, এগুলো নিয়ে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি।